বাংলাদেশের সবচেয়ে ভ্যালু ফর মানি ভ্রমণে আপনাদের স্বাগতম। মাত্র ৭৫০ টাকায় একদিনের ডে ট্যুরে যাওয়া আসা খাওয়া সহ সম্পূর্ণ খরচে ১৪০ কিলোমিটার নদীপথ আমরা আজ ভ্রমণ করব। এই ৭৫০ টাকার মাঝেই খাবো ইলিশ দিয়ে ভরপেট ভাত, চেখে দেখব চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম, দেখব একদিকে নদীর হিংস্রতা, আরেক দিকে নদীর সৌন্দর্য। আল্লাহ না করুক যদি কোনো কারণে লঞ্চ ডুবে যায় তখন সারা দুনিয়ার মানুষ যেখানে লাখ লাখ টাকা খরচ করে থাইল্যান্ড, ভিয়েতনামে ব্যয়বহুল রিভার ক্রুজ করছে, সেখানে পৃথিবীর সবচেয়ে কম খরচে প্রায় সমমানের সৌন্দর্য আমরা সব কিছু থাকার পরেও কেন মিস করছি তার উত্তর খোঁজার চেষ্টা করব। ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরে ৭৫০ টাকার এই ভ্রমণে দেখব লঞ্চের খুবই ইন্টারেস্টিং নানান পদের খাবার কিভাবে নদীতেই রান্না হয়। এই লঞ্চ বা জাহাজের ইঞ্জিন থেকে শুরু করে সোনার, রাডার সহ অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। ভালোর পাশাপাশি মন্দের খাতায় আপনাদের দেখাবো ইলিশ স্ক্যাম। ইলিশ মাছের নামে কিভাবে প্রতারণা হয়, একেবারে সচিত্র প্রতিবেদন। ইলিশ মাছের চোখ হবে স্বচ্ছ, মাছ হবে গোলাকার। দেখব আমাদের বাংলাদেশের এক একটা লঞ্চ বা জাহাজ কোনো অংশেই একটা ভাসমান শহর বা ফ্লোটিং সিটি থেকে কেন কোনো কারণে কম নয়। শুধুমাত্র সঠিক প্রচারণা, ব্র্যান্ডিং ও প্ল্যানিং বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ নদীকে কিভাবে পর্যটনে গেম চেঞ্জার করতে পারে তা এই ভিডিওতে আমরা প্রমাণ করে দিব। আপনি ভ্রমণে সরাসরি যান বা না যান, আমাদের সাথে চলুন ঘুরে আসি আজকের ফ্লোটিং সিটিতে ৭৫০ টাকায় এই জার্নি বাই লঞ্চের অনন্য অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতায়। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। আমাদের এই ৭৫০ টাকার মাঝে ভ্রমণ শুরু হয় ঢাকার সদরঘাট থেকে। সদরঘাটের লালকুঠি ঘাট থেকে সারাদিনই কম বেশি আধা ঘন্টা পরপর বিভিন্ন লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। চলেন চলেন আসেন ভাই, ভেতরে ঢুকে আমরা। জনপ্রতি ১০ টাকা ঘাটের টিকিট কেটে আমরা চলে যাই লালকুঠি ঘাটের চাঁদপুরের লঞ্চ অংশে। আমাদের আগে থেকেই টার্গেট ছিল সকাল ৮:৩০টায় বোগদাদিয়া ৭ লঞ্চ আমরা ধরব। একদিনে চাঁদপুর ভ্রমণ করতে গেলে সকাল ৭টা থেকে ৯টার মাঝে যে লঞ্চগুলো ছেড়ে যায় তার যে কোনো একটাতে উঠতে পারলেই উত্তম। কোন লঞ্চ কখন ছাড়ে তার একটা লিস্ট আমি দিয়ে দিলাম, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা বেশ অনেকটা আগেই ঘাটে পৌঁছে যাই। একদিকে তুমুল বৃষ্টি হচ্ছে, অন্যদিকে লঞ্চ ছাড়তেও বেশ কিছুটা সময় বাকি, তাই ভাবলাম সবাই মিলে লঞ্চটা একটু ঘুরে দেখি। চাঁদপুরে যাওয়ার জন্য আমরা একটা মধ্যম মানের লঞ্চে উঠেছি। ৩ তলা বিশিষ্ট এই লঞ্চের প্রথম তলা হচ্ছে ডেক ও চেয়ার অংশ। মূলত সবচেয়ে কম দামের সিটগুলো লঞ্চের প্রথম তলায় থাকে এবং দোতলায় ইঞ্জিনের ওপর পেছনের দিকে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে লঞ্চের একেবারে পেছনে গিয়ে দেখি তেল নেবার বিশাল কর্মযজ্ঞ চলছে। এটা বা নৌকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তেলের নৌকা। সে তেল নিয়ে আসছে, তেল এসে ঢুকতেছে হচ্ছে গিয়ে আমাদের লঞ্চের মধ্যে। তেল লয় কত ৩,০০০ লয়, ৪,০০০ লয়, ১২০০ আপ ডাউনে, হ্যাঁ ১৬০০, ১২০০ আপ ডাউনে। লঞ্চ ছাড়তে অল্প কিছু সময় বাকি, তবে আমাদের ঘোরাঘুরি থেমে নেই। নিচ থেকে একেবারে লঞ্চের উপর ঘুরে ঘুরে দেখছে। এর মাঝে আমাদের আশেপাশের অনেকগুলো লঞ্চ ছাড়ার সময় হয়ে এসেছে, সেগুলো গায়ে গায়ে ঘষা লাগিয়ে বের হয়ে যাচ্ছে। আবার যেসব লঞ্চ ঘাট করছে একে অপরকে ধাম ধাম করে বিনা কারণে ধাক্কা দিচ্ছে। এর মাঝেই ছেড়ে দিল আমাদের লঞ্চ। আলহামদুলিল্লাহ তুমুল বৃষ্টির মাঝে আমাদের লঞ্চ ছেড়ে দিল। তো এখন আমাদের লক্ষ্য যে আমরা কতক্ষণের মধ্যে চাঁদপুরে পৌঁছাতে পারি। বৃষ্টির প্রকোপ এতই বেশি যে আমাদের সামনে আমরা নদী দেখতে পারতেছি না, পুরো গোলা হয়ে গেছে এবং পিছনেও ভিজিবিলিটি অলমোস্ট লো, ভেরি লো। বুড়িগঙ্গা নদী দিয়ে যেতে যেতে আমরা ঢাকার নদীর দুই ধার উপভোগ করছি। কত রকম বাড়ি ঘর, জাহাজ, লঞ্চ, নৌকা, নানান ধরনের কলকারখানা, সবকিছুই বর্ষায় উত্তাল হওয়া এই নদীতে ভিন্ন রূপে ধরা দিচ্ছে।
আপনারা বিশ্বাস করেন বা নাই করেন, আমার সাথে এটা বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীতে এত পরিষ্কার পানি আমরা কখনো দেখছি বলে আমার মনে পড়ে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি কখনো বুড়িগঙ্গা নদীর মধ্যে এত বৃষ্টির মধ্যে লঞ্চে আসি নাই। বিশাল বৃষ্টি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওখানে মেঘনা নদী বা অন্য কোনো নদীতে আছি। কিন্তু এই বুড়িগঙ্গার এক এক সময় এক এক রূপ। একদিকে পানি কমে গেলে যেমন এর বদনামের শেষ থাকে না, তেমনি বর্ষায় পানি বেশি থাকলে বা দূষণ কম থাকলে এর রূপ পুরোই বদলে যায়। ঝিরঝির বৃষ্টিতে নদীর দুই পার উপভোগ করতে করতে আমাদের ছুটে চলা। স্পিডোমিটারে দেখতেছি এখন আমাদের যে লঞ্চ আছে এটা 21 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতেছে, 22 কিলোমিটার। বেশ কিছু পথ তো আগালাম। চলুন লঞ্চের অগ্রভাগ বা প্রচলিত বাংলায় লঞ্চের মাথা ঘুরে আসি। এখানে অ্যাকচুয়ালি বসা নিষেধ, তবে বাঙালির নিষিদ্ধ বিষয়ে আকর্ষণ বেশি। এই নিষিদ্ধ বিষয়ে বেশি চিল করে বাঙালি, তার প্রমাণ আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। লঞ্চের সামনে দেখতে পেলাম নোঙ্গর, দড়িসহ আরো অনেক কিছু। সবারই নির্বিঘ্নে চিল করা দেখতে পেরে আমারও ইচ্ছা করলো 2-4টা ছবি তুলি। সঙ্গ দোষে লোহা ভাসে, সেই অবস্থা হলো আমাদের। লঞ্চের একেবারে গেটের সাথেই টিকিট কাউন্টার, ভাড়ার চার্ট সহ অনেক প্রয়োজনীয় তথ্য এখানে দেওয়া। ভিআইপি ক্যাবিন, ফ্যামিলি ক্যাবিন, এসি সিট সহ কত আয়োজন। যেহেতু আমরা আরাম করে নদী উপভোগ করতে করতে যাব, তাই তৃতীয় শ্রেণীর ডেকে 190 টাকার টিকিট যাত্রী আজ আমরা। আচ্ছা, আমরা 4টা টিকিট পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমাদের টিকিটের দাম হচ্ছে 190 টাকা করে। এমভি বগদাদিয়া 7, ঢাকা চাঁদপুর। হঠাৎ মাঝ নদীতে কোথা থেকে যেন সুঘ্রাণ নাকে আসলো। একটু ফলো করে লঞ্চের পিছনে গিয়ে দেখি বিশাল রান্নার কর্মযজ্ঞ। বাংলাদেশের লঞ্চের বিভিন্ন বিষয়ে দুর্নাম থাকলেও একটা বিষয়ে সুনাম আছে, তা হলো লঞ্চে রান্না করা খাবারের স্বাদ। ভালো লাগতেছে। খেজুরি আছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 160 টাকা। সুন্দর খিচুড়ি একেবারে হচ্ছে গিয়ে নদীর পানির মধ্যে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় খিচুড়ি খাওয়া অসম্ভব মজার বিষয়। রান্না করতেছে, আমরা রান্না বান্না দেখতেছি, ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করবো। খাসির গোস, খাসির গোস কত করে ভাই? 200 টাকা প্যাকেজ। যাক আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছ ভাই কোথাকার এটা? তাজা রান্না করা খাবার যদি আপনি খেতে পারেন, আশা করি খুব একটা খারাপ লাগবে না। নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের হতে পারে। বিশেষ করে বরিশালের বড় লঞ্চের রান্নার ব্যাপক খ্যাতি সারা বাংলাদেশেই রয়েছে। তবে এই খাবারের হাইজিন মেইনটেইন নিয়ে আমার কিছুটা প্রশ্ন রয়েই যাচ্ছে। ফ্রেশ সদ্য রান্না করা গরম খাবার খুব একটা খারাপ হওয়ার কথা না, চলে যাবার মতো। লঞ্চের আরেকটা ভালো বিষয় হলো চা। খুব সুন্দর করে নদীর বাতাস খেতে খেতে চা উপভোগ করাটা সত্যি অসাধারণ। লঞ্চের চা সবসময় সত্যিকার অর্থে খুব সুস্বাদু না হলেও প্রকৃতির কারণে নদীর বিশুদ্ধ বাতাসে এর স্বাদ বেড়ে যায় বহুগুণে। একটা লঞ্চকে ছোটখাটো একটা শহরের তুলনায় মোটেই কম বলা যাবে না। নানান ধরনের মানুষের মিলন হয় এই এক একটা লঞ্চের মধ্যে। নানান জিনিসের পসরা নিয়ে এখানে হকাররা ঘোরাঘুরি করে। অনেক ধরনের ফাস্ট ফুড এখানে পাওয়া যায়, তবে আমি ব্যক্তিগতভাবে কখনোই সেগুলো রেকমেন্ড করব না। এই যে দেখুন কি সুস্বাদু পেয়ারা, কেটে কুচি কুচি করা হচ্ছে, ধোয়া হচ্ছে নদীর অতি পরিষ্কার পানি দিয়ে। পেয়ারা ভালো খাবার হলেও নদীর পানিতে ধোয়া এবং নানান ধরনের বাসি মশলার মিশ্রণের ফলে এই ধরনের খাবারে একটা ঝুঁকি সবসময় থেকে যায়। মজার বিষয় হচ্ছে আমরা বাঙালিরা এই জাতীয় খাবার দেখলে লোভ একেবারেই সামলাতে পারি না। হাইজিন আছে নাকি নাই সব কিছু ভুলে গপাগপ খাওয়া শুরু করে দেয়। এবার চলুন লঞ্চের বিভিন্ন সিটের ক্লাস একটু দেখে আসি। আগেই বলেছিলাম আমরা ডেকের যাত্রী, আমাদের সেই অর্থে স্পেসিফিক কোনো সিট নাই। লঞ্চের ডেকে দুই পাশে যে বেঞ্চগুলো
সেখানে আমরা বসতে পারবো, অথবা চাইলে চাদর বিছে 2-4টা জায়গা বাদে যেখানে খুশি সেখানে শুয়ে আরাম করতে পারবো। এর থেকে একটু উন্নত অপশন হলো 250 টাকার চেয়ার সিট। এগুলো দেখতে এবং বসতে অনেকটা রেগুলার বাসের সিটের মতোই, মোটামুটি চলে যায়। এখান থেকেও মোটামুটি নদী দেখা যায়, উপভোগ করা যায়। দ্বিতীয় শ্রেণীর যেই চেয়ারগুলো আছে সেখানে বসেছে, এগুলো বেশ ভালো বলা চলে, হচ্ছে গিয়ে সিট, আরামদায়ক সিট। আর সবচেয়ে বড় যেটা বিষয়, প্রাকৃতিক বাতাস খেতে খেতে আরাম করতে করতে ঘুমায় ঘুমায় যাওয়ার একটা সুব্যবস্থা, সুবন্দোবস্ত এখানে আছে, এটা বলতেই। এর থেকে আরেকটু দামি অপশন হচ্ছে এসি সিট। এই সিটগুলো মূলত বিজনেস ক্লাস বাসের সিটের মতোই। এখানে এসি আছে, সিটের সাইজ তুলনামূলক বড়, আপনি বসে বসে টিভি দেখতে পারবেন, আরাম করতে পারবেন, কিন্তু নদী উপভোগ করতে পারবেন না। তাই এই সিটগুলো আমার কাছে সম্পূর্ণ লস প্রজেক্ট। সিটের মধ্যে একটু বসি, আরাম করে বসলাম, বসার পরে হচ্ছে গিয়ে মোটামুটি মাথা হেলায় দেওয়া যাবে। আর প্রতিটা সিটের টিকিটের দাম হচ্ছে কি 400 টাকা করে বিজনেস ক্লাস। কোনো ছাড়টার আছে নাকি আমি জানি না, হয়তো বা কিছু ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এখানে হচ্ছে একটা লিভারের মতো কিছু একটা আছে, যেটা লিভার দিয়ে টান দিলাম, হ্যাঁ সিট সামনে এসে পিছের দিকে একটু যায়, হালকা হালকা রিক্লাইন করা যায়, হালকা ডিক্লাইন করা যায়, মোটামুটি চলে। আমাদের যে এসি বাসগুলো আছে বিজনেস ক্লাস, কাছাকাছি সিট বলা চলে আর কি, একেবারে খারাপ বলবো না আমি। এই হচ্ছে বিষয়। আরেকটু বেশি দামি অপশন হচ্ছে কেবিন। আমার হিসেবে ডে ট্রিপে একদিনে নদী উপভোগ করতে গেলে কেবিন বুক দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। যারা রাতে নদী ভ্রমণ করেন এবং রেগুলার নদীতে চলাফেরা করেন তাদের জন্যই এই জিনিস, আমাদের মতো বাজেটে রিভার ট্যুরিস্টদের জন্য নয়। ডেক যাত্রীদের জন্য সবচেয়ে আরামদায়ক এবং মজাদার জায়গা হলো লঞ্চের ছাদ। লঞ্চে আমার সবচেয়ে প্রিয় জায়গার মধ্যে এটি একটি। আমরা সহ অনেক যাত্রী এখানে চিল করছিলাম। নদী দেখার আসল মজাটা এখান থেকেই পাওয়া যায়। যদি রোদ না থাকে, নদী দেখার অন্যতম সেরা অপশন সবসময় লঞ্চের ছাদ। এর মাঝেই আমাদের লঞ্চ বা জাহাজ বুড়িগঙ্গা নদী পার হয়ে মুক্তারপুর সেতু হয়ে চলে এসেছে মুন্সিগঞ্জে। এখানে সাময়িক সময়ের জন্য লঞ্চ ঘাট করবে, কিছু যাত্রী নামাবে এবং কিছু যাত্রী তুলবে। আমরাও একেবারে লঞ্চের সামনে গিয়ে তামাশা দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে আবার লঞ্চের এক তলায় মাথার কাছাকাছি চলে আসলাম। এখানে একটা মজার জিনিস দেখাই, এই যে দেখেন বিশাল মোটা দড়ি। এই দড়ি দিয়ে লঞ্চকে সাধারণত ঘাটে বাঁধা হয়, তবে আমার মতো ভবঘুরেদের জন্য এই জিনিসের মাঝেও অনেক বিনোদন লুকিয়ে রয়েছে। এটাকে দেখতে অনেকটা মনে হচ্ছে যে ঘাড়ের মধ্যে একটা অজগর সাপ নিয়ে আসি। মানুষজন থাইল্যান্ডে যায়, ইন্দোনেশিয়া যায়, সেখানে গিয়ে সাফারি পার্কের মধ্যে এরকম অজগর নিয়ে ছবি তুলে, বাট আমাদের বাজেট কম, অজগর নেওয়ার সুযোগ নাই। তাই হচ্ছে গিয়ে আমরা লঞ্চের দড়ি দিয়ে হচ্ছে গিয়ে অজগরের মতো একটা ছবি তুলে নিলাম আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ওজন, অনেক ওজন, অনেক ওজন। আর যখন লঞ্চকে ভেড়ানো হয় তখন হচ্ছে এগুলা সাহায্য নেওয়া হয়। এই জিনিসগুলা সাহায্য নিয়ে আলটিমেটলি ওরা একটা প্যাঁচ দেয়, প্যাঁচটা দিয়ে কেমনে কেমনে তিনি লঞ্চকে ভিড়ায় ফেলে। এটা একটা আর্ট আমার কাছে মনে হয়। তো বিশাল শক্ত দড়ি, আর এটা থেকে সাবধান, এটা ছিঁড়লে খবর আছে। এটা যদি ছিঁড়ে কারো গায়ের মধ্যে লাগে, শেষ, ডেড। রান্নাবান্না কতটুকু হলো সেটা দেখতে আবার লঞ্চের পেছনে আমরা চলে যাই। সেই সময় আমাদের চোখে পড়ল লঞ্চের ইঞ্জিন রুম। এই রুমে সাধারণত আপনাদের ঢোকা নিষিদ্ধ, তবে অনেক কষ্ট করে অনুরোধ করে অনুমতি নিয়ে এই জায়গায় ঢোকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটা লঞ্চ বা জাহাজ পানিতে চলতে কতটা শক্তি লাগে তা এই ইঞ্জিনগুলোর শব্দ থেকেই টের পাওয়া যায়। এই লঞ্চগুলো আসলে কিভাবে চলে, সেফটি কতটুকু আছে, যদি লঞ্চ ডুবে যায় সেক্ষেত্রে কি হবে, এই জিনিসগুলো জানার জন্য মাস্টার সাহেবের সাথে একটু দেখা করা প্রয়োজন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। খুব ভালো কথা। সুতরাং কখনো সময় বাঁচাতে কখনো অতিরিক্ত যাত্রী লঞ্চে বহন করব না। আচ্ছা, আর বৃষ্টি একটু আগে হয়েছিল, এখন বৃষ্টি থেমে গেছে। আর এটাও একটা জিনিস দেখাই, এটাও হচ্ছে একটা বয়া আর কি। ঠিক আছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে লঞ্চ ডুবে যায়, তখন হচ্ছে আমাকে বাঁচাবে হচ্ছে এই বয়া। যাত্রী ধারণ ক্ষমতার তুলনায় বয়ার সংখ্যা একটু কম থাকে সবসময়, এটা হচ্ছে বিষয়। আশা করি ডুববে না লঞ্চ। তারপরেও দেখানো কি কি জিনিসপত্র আছে। তো বয়া রাখার জায়গা,
আর এখানে যদি আমরা দেখি, আসো ভাই কাছে আসো, গাছেরও ব্যাপার স্যাপার আছে, গাছ রাখা হয়েছে, গাছ পরিবেশের বন্ধু। মানুষ যেন হচ্ছে গিয়ে ময়লা না করে তার জন্য ডাস্টবিন দেওয়া আছে। তারপরেও কেন জানি মানুষজন ডাস্টবিনের মধ্যে ময়লা না ফেলে নদীর মধ্যে টুক করে ফেলে দেয়। তো এই কাজটা করা যাবে না। নদী আমাদের মা, নদী আমাদের সম্পদ, নদীকে আমাদের রক্ষা করতে হবে। চলে গেলাম লঞ্চের 3 তলায়। মাস্টার ব্রিজের আশপাশ জুড়ে অনেকগুলো কেবিন রয়েছে। একেবারে সামনের আইসোলেটেড এই জায়গাটায় মাস্টার সাহেব এবং তার সমস্ত কর্মীরা থাকেন। আচ্ছা, আমরা ধারণা করতেছি আমরা এখন যেখানে আছি এখানে এখন রোদ থাকলেও পেছনের যে জায়গাটা আছে সেখানে কিন্তু ধোঁয়ায় বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা চাঁদপুরে গিয়ে বৃষ্টি পাই নাকি রোদ পাই। রোদ হবে নাকি বৃষ্টি হবে সেটা আমরা সামনে গেলেই বলতে পারবো। ধলেশ্বরী এবং মেঘনা নদীতে আমাদের লঞ্চ যখন চলছিল, চারপাশ কতটা সুন্দর ছিল তা আসলে বলে বোঝানোর মতো নয়। আমাদের দেশটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাদের নদী কত সুন্দর। 6 ঋতুর দেশে এক এক ঋতুতে নদীর এক এক রূপ ধারণ করে। এই বিষয়গুলো আসলে হৃদয় দিয়ে আমরা অনুভব করার চেষ্টা করছিলাম। এই সময় আমার খুব মনে পড়ে গেল ভিয়েতনামের মেকং নদীর রিভার ক্রুজের কথা। থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা পর্যটন ডেস্টিনেশন ভিয়েতনাম। আমাদের নদীর মতোই নদীতে তারা এমন লঞ্চ জাতীয় নৌযানে 2 রাত 3 দিনের প্যাকেজ বানিয়ে জন প্রতি কয়েক লাখ টাকা নিয়ে নেয়। সেখানে আমরা এত সুন্দর নদী থাকার পরেও কত পিছিয়ে রয়েছি। আফসোস, নদীমাতৃক দেশ বাংলাদেশ, অথচ রিভার ট্যুরিজমে আমাদের ইন্টারন্যাশনাল ফুটপ্রিন্ট নেই বললেই চলে। নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা রইল এই বিষয়ে আমরা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা দিয়ে বিশ্বমঞ্চে যেন সেরাদের কাতারে উঠতে পারি। মরার আগে যেন দেখে যেতে পারি সারা দুনিয়া থেকে মানুষজন বাংলাদেশের নদী দেখতে বাংলাদেশে আসছে। আমরা চলে আসছি প্রায় লঞ্চ ঘাটের কাছাকাছি, কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে এই বরাবর, যার কারণে পুরোপুরি সাদা হয়ে আছে। বৃষ্টি, এরপর আবার শুকনা, এরপর আবার বৃষ্টি, আবার শুকনা, এখন আবার বৃষ্টি। দেখা যাক আমাদের কপালে কি আছে, আল্লাহ ভরসা। প্রায় 3 ঘন্টা পর আমরা চলে আসলাম চাঁদপুর নদী বন্দর ঘাটে। এখান থেকে আমাদের নামার পালা। সবাই মোটামুটি হুড়মুড় করে লঞ্চ থেকে বাইরে ঘাটে নেমে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ আবার বৃষ্টিতে আমরা বৃষ্টিবন্দী হলাম। তবে লসের কিছুই নেই। চাঁদপুর লঞ্চ ঘাটে বসে বসে দেখতে লাগলাম নানান লঞ্চ এবং জাহাজের আনাগোনা। পরিষ্কার নতুন পানিতে ভাসমান দানবগুলো ছুটে বেড়াচ্ছে, ঘাট করছে, চলে যাচ্ছে। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে জনপ্রতি 10 টাকায় একটা অটো ভাড়া করলাম চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের উদ্দেশ্যে। চাইলে অল্প এই পথটুকু আপনারা গুগল ম্যাপ দেখে হেঁটেও আসতে পারেন। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইলিশ বাজারের মধ্যে এই ঘাট একটি। অনেক আশা ভরসা নিয়ে আমার সবচেয়ে প্রিয় মাছ ইলিশ দেখতে আজ এসেছে। কিন্তু পারি বা না পারি, মাছের নিলাম দেখে একটা শান্তি আছে, উত্তেজনা আছে, থ্রিল আছে। তবে ভরা মৌসুমে ইলিশের দাম দেখে খুব একটা খুশি হতে পারলাম না। বাজার মূল্য আজকে শুক্রবারের দাম একটু বেশি থাকে। আজকে যেমন 1200 গ্রাম সাইজের মাছ, এটা হচ্ছে 1200-1300 গ্রাম সাইজের মাছ, এগুলো আজকে বাজার মূল্য 95,000 টাকা মন। 95,000 টাকা মন। এগুলো আপনার কেজি পরে 2325 টাকা থেকে 2350 টাকা কেজি আজকের বাজার মূল্য। আজকের বাজার মূল্য 1 কেজি সাইজ যেগুলো, এগুলো আজকে 85,000 টাকা মন। 85,000 টাকা মন চলছে। এগুলো মানে আমাদের লোকাল ইলিশ, পদ্মা মেঘনার ইলিশ। আর লোকাল বলতে অনেকে কি বলে আমরা জানি না, কিন্তু লোকাল বলতে আমাদের আশেপাশে যে নদীগুলো আছে এগুলো হচ্ছে লোকাল, আর বাইরে যেগুলো এগুলো হচ্ছে নামার বলি বা সাগরের মাছ বলি। আর এখানে আছে 2 কেজি সাইজের মাছ। আজকের বাজার মূল্য 3500 থেকে 4000 টাকা কেজি চলছে। আজকের বাজার মূল্য 4000 টাকা কেজি চলছে। 3500 টাকা কেজি, 7000 টাকার উপরে দাম আসে। 7000 টাকার উপরে দাম আসে। আমার কাছে ইলিশের দাম ঢাকা শহর থেকেও বেশি লাগলো। আপনারাও কি মনে করেন ইলিশের দাম এখানে অনেক বেশি? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে আমাদের জানাতে পারেন।
ইলিশের চেয়ে বরং ঘাটে অন্যান্য যে মাছগুলো আসছিল সেগুলো আমার কাছে বেশি আকর্ষণীয় লাগলো। বর্তমানে সাগরে এবং নদীতে বেশ ভালোই বিশাল সাইজের পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই মাছগুলো নাকি আবার নদীতে ফেরত এসেছে। সত্য মিথ্যা আমার জানা নেই, নদীতে পাওয়া যাচ্ছে, এতেই আমি খুশি। 10 কেজি ওজনের বেশি এই নদী এবং সাগরের পাঙ্গাসগুলো কেজি বিক্রি হচ্ছিল 900 থেকে 1000 টাকায়। কিন্তু ইলিশ মাছের দাম শুনে বারবার মাথায় হাত দিয়ে বসে যেতে হচ্ছিল। ইলিশের বাড়ি চাঁদপুর, তারপরও কেন এখানে ইলিশের দাম এত বেশি হবে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হিসাব কোনোভাবেই মিলছিল না। 39,500 টাকা গেল। চাঁদপুরের ইলিশের দাম বেশি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই আপনারা ঢাকা থেকে আসতেছেন, এটা একটা এখন পর্যটন হয়ে গেছে। তো এখন আগে চাঁদপুরের সাথে ঢাকার নৌপথের কমিউনিকেশনটা এত ভালো ছিল না। এখন চাঁদপুরে খুব ভালো ভালো লঞ্চ আছে যেগুলো খুব অল্প সময় নিয়ে আসতেছে। এতে করে ঢাকা থেকে অনেক মানুষই আসতেছে ইলিশ দেখার জন্য। ইলিশের বাড়ি চাঁদপুর, এটা সবাই জানে। সেই প্রেক্ষিতে সবাই যখন আসতেছে তো দেখা যাচ্ছে ইলিশের দামটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ চাহিদার তুলনায় ইলিশ কম, ক্রেতা অনেক বেশি। যে কোনো মূল্যেই হোক সবাই বাইরে থেকে এসে চায় যে চাঁদপুরের ইলিশের স্বাদ নিত। তো এই স্বাদ নিতে যাওয়ার কারণে ইলিশের দামটা সবসময় এখন বেশিই থাকে। আমরা যারা মানে চাঁদপুরের ইলিশ আমরা যেগুলো খাচ্ছি নাকি এগুলো আসলে সাগরের ইলিশ? আসলে চাঁদপুর শহরের নদীতে ইলিশ হয় কম, মানে খুবই কম। এই ইলিশটা সাধারণত হচ্ছে নামার ইলিশ, যেটা আমরা লোকালি বলি নামা। তার মানে হচ্ছে বরিশাল অঞ্চলের সাগরের পাড়ে যে নদীগুলো বা ওই বরিশালের কাছাকাছি যে সমুদ্র, ওখানকার ইলিশ মাছটাই সাধারণত এখানে আসে। আচ্ছা, যেটা আমারও সন্দেহ হচ্ছিল যেটা সাগরের ইলিশই হবে। হ্যাঁ, তো এটা আসলে অনেক প্রাচীন সময় থেকে চাঁদপুরে ইলিশ বিক্রি হয়। তো হতে হতে চাঁদপুরে এখন ইলিশের এই বাজারটা এত বড় হয়ে গেছে যে অন্য বাজারগুলোর থেকে এটার প্রায়োরিটি সবসময় বেশি থাকে। সেই কারণেই চাঁদপুরের ইলিশের সুনাম সব জায়গায় হয়ে গেছে, কিন্তু মাছটা আসলে একটু দূর থেকেই আসে। তাহলে চাঁদপুর কি আসলে ইলিশের বাড়ি? হ্যাঁ, অবশ্যই ইলিশের বাড়ি, যেহেতু এখান থেকেই বাইরে যাচ্ছে তো বাড়িটা ওভাবেই চলে আসছে। সেরা ইলিশের বাড়ি অ্যাকচুয়ালি তাহলে চাঁদপুর। হ্যাঁ, সেটা আপনি যদি ধরেন এখানে আমাদের যেটা হয় যে যেহেতু নদী সমুদ্র আমাদের খুবই কাছাকাছি, তো ইলিশগুলো এই নদী দিয়েই হচ্ছে মানে ঢুকে। তো এই প্রবেশদ্বারেই যখন ওরা আসে তখনই মাছগুলো ধরা হচ্ছে, তো মাছটা আপনি খুব ফ্রেশ পাচ্ছেন। এই কারণে চাঁদপুর ইলিশের টেস্ট, কালার একদমই ডিফারেন্ট। নানান ধরনের মাছ দেখে বেশ কিছু বিষয় শিখে বের হয়ে গেলাম মাছের বাজার থেকে। দুপুর হয়ে গিয়েছে, খিদায় পেট করছে চোঁচো। আস্ত ইলিশ কিনতে না পারি, অন্তত এক পিস তো ভাগে খেতে পারি। বেশ কিছু হোটেলে ইলিশ এবং ভাতের দাম দর ভালো করে দেখতে লাগলাম। আমার দাদাবাড়ি এই দক্ষিণবঙ্গে, অর্থাৎ আমি বলতে গেলে এই এলাকারই ছেলে। কিন্তু চাঁদপুর শহরের হোটেলের মান আমাকে বরাবরই খুব হতাশ করে। ইলিশের দাম বেশি, কিন্তু হোটেলগুলোর মান মোটেই ভালো নয়। তবে শেষ পর্যন্ত মন কিছুটা ভালো হলো তাজা ইলিশ মাছ খেতে পেরে। কাহিনী হচ্ছে চাঁদপুরে ইলিশের দাম এত বেশি, এটা আসলে সহ্য করার মতো না। ক্যাফে রশিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আলহামদুলিল্লাহ আমাদের ভাত চৌকা করে কাটা। প্লিজ ভাই তোমরা নাও, আমি সবার শেষে নিব। রাশেদের কাছে গেল 150 টাকা পিসের মাছ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? মন খারাপ? কাহিনী কি? বিল কত আসছে? 840 টাকা। যাক, আলহামদুলিল্লাহ। ইলিশের এই বাজারের সাথেই চাঁদপুর বড় স্টেশন পার্ক রয়েছে। এই অংশটা আসলে 3 নদীর মোহনা। বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জায়গার মধ্যে এটি একটি। অনেক রকম মিথ প্রচলিত হয়েছে এই 3 নদীর মোহনাকে নিয়ে। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, বিস্তারিত আমি কিছু বললাম না এই ভিডিওতে। এই জায়গাটার 3 দিকেই নদী, চারপাশে নদীর ভয়ানক স্রোত। নদী কতটা হিংস্র হতে পারে এখান থেকেই খুব ভালো করে আমরা বুঝতে পারছিলাম। নদী দেখে বেশ কিছু সময় পার করে জনপ্রতি 10 টাকা খরচ করে আমরা চলে গেলাম চাঁদপুর মূল শহরের কালীবাড়ি মোড়ে। এখানে রয়েছে বিখ্যাত 1 মিনিটের আইসক্রিম।
মাত্র 50 টাকায় গরুর দুধের সুস্বাদু আইসক্রিম আপনি এখানে খেতে পারবেন। আপনার চোখের সামনেই মেশিনের মাধ্যমে এই আইসক্রিম আপনাকে বানিয়ে দেওয়া হবে। 1 মিনিটের আইসক্রিম। চাঁদপুরে আসেন এই আইসক্রিমটা খাওয়ার জন্যই, এবং দিন শেষে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে 50 টাকা দিয়ে এই একটা আইসক্রিম খাওয়ার জন্য মানে এত 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চাঁদপুর আসাটা কি লাভজনক হবে নাকি, লস হবে না, লাভ হবে নাকি বলতে পারবো না, লস হবে না, খাইতে খুবই মজা। বেশ কিছুটা সময় চাঁদপুর শহরে আমরা ভবঘুরে স্টাইলে ঘোরাঘুরি করলাম। শহরটা যতটা সম্ভব হেঁটে দেখে গুগল ম্যাপের সাহায্যে আমরা আবার চলে আসলাম লঞ্চ ঘাটে। এর মধ্যে প্রায় বিকেল হয়ে গিয়েছে। চাঁদপুর লঞ্চ ঘাটে আপনি যখনই ঢুকবেন বা বের হবেন দেখবেন ভাসমান পল্টনে ব্রিজের সাথে বেশ কিছু ডিঙ্গি নৌকা ইলিশ নিয়ে বসে আছে। ইলিশ ছাড়াও নানান ধরনের মাছ এখানে পাওয়া যায়। মূলত যে সমস্ত যাত্রী লঞ্চ থেকে নামছেন অথবা লঞ্চে উঠবেন তারাই হচ্ছে এই বিক্রেতাদের মূল টার্গেট। আপনাদের এই ইলিশ স্ক্যামের একটা প্রমাণ দেখাচ্ছি। এই মাছ বিক্রেতা ডালায় করে মাছ নৌকায় সাজিয়ে রাখেন। উপর থেকে দেখে অনেক মাছ মনে হলেও আসলে এই মাছের মাঝখানে লুকিয়ে আছে অনেকগুলো শোলা। ভালো করে খেয়াল করলে বিষয়টা বোঝা যায়, নইলে সহজে ধরা সম্ভব না। একজন ভদ্রমহিলা প্রাথমিকভাবে দরদাম করা শুরু করলেন, কিন্তু তিনি শোলার বিষয়টি ভালো করে বোঝার পর মাছ আর নিতে চাইলেন না। কিন্তু ততক্ষণে কোনো কিছু বুঝে ওঠার আগেই বিক্রেতা ক্রেতার সাথে কথা না বলেই জোর করে মাছ প্যাকেট করা শুরু করে দিল। বিক্রেতাদের এই বিষয়গুলো বিপজ্জনক বুঝতে পেরে সেই ক্রেতা ভদ্রমহিলা মাছ নিতে অস্বীকৃতি জানালেন এবং চলে গেলেন। এই বিষয়টা বিক্রেতারা কোনোভাবেই মেনে নিতে পারলেন না, তার কারণ তাদের হাত থেকে ছুটে গেছে। তাই তারা রাগ ঝাড়তে শুরু করলো মাছগুলোর উপর। দেখুন কিভাবে তারা মাছগুলোকে নৌকাতে আছাড় মেরে মেরে রাগ ঝাড়ছে এবং গালাগাল করছে। আমি অন্তত এতটুকু বুঝি, একজন প্রকৃত বিক্রেতা কখনোই এমন কাজ করতে পারেন না। ক্রেতারাও সবসময় সঠিক তাও কিন্তু নয়, ক্রেতারাও ভুল করেন, ক্রেতারাও সবসময় ভালো নাও হতে পারেন, সেটা আমরা ধরেই নিলাম। কিন্তু বিক্রেতার এই আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। আপনারা কি মনে করেন এই ঘাটে নৌকায় ভালো ইলিশ মাছ বিক্রি হয়? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে পারেন। যেহেতু ক্রেতারা উপর থেকে মাছগুলোকে সরাসরি হাতে নিয়ে ধরে চেক করে কিনতে পারছেন না, তাই ভালো মাছের সাথে পচা মাছ মিশিয়ে দেওয়ার অনেক অভিযোগ অনেক সময় এই ঘাটে আমি শুনতে পেয়েছি। কিন্তু আপনি আমার মতো যারা এখানে বছরে একবার ঘুরতে যায় তাদের সাথেই এমন স্ক্যামের ঘটনাগুলো হয়। তাই নিজ হাতে প্রতিটা মাছ চেক করা ছাড়া কখনোই মাছ কিনতে যাবেন না। কিনতে গেলে ধরা খাবেন, নিশ্চিত থাকতে পারেন। ফিরতি পথে আমাদের যাত্রা আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু হয়ে গেল আমাদের ঢাকায় ফেরার পালা। 3:40 চারবৈশে নার্সারি, 3:40 ঢাকা মুন্সিগঞ্জে ঢাকা গেলে চালা পড়েন, সময় কিন্তু বেশি নাই, চালা পড়েন। যারা ঢাকা মুন্সিগঞ্জে যাবেন চালা পড়েন, এমবিসি নার্সারি 3:40 চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। চাঁদপুর থেকে ঢাকায় ফিরতি যাত্রায় আমাদের সঙ্গী সোনার তরী এক লঞ্চ। এই লঞ্চে সদরঘাটে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য পড়ন্ত বিকেল এবং সূর্যাস্ত নদী থেকে দেখা, লঞ্চের স্বাদে শুয়ে শুয়ে আকাশকে উপভোগ করা। যাই হোক, সময় মতো আমাদের লঞ্চ আবার ছেড়ে দিল। লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আর এখনই আমাদের লঞ্চ ছেড়ে দেবে। আর 1 মিনিট বাকি আছে, যদিও 40 বেজে গেছে, বাট ওদের হিসাবে 1 মিনিট বাকি আছে।
লঞ্চে আমরা আবারও একটু ঘোরাফেরা করে শুয়ে শুয়ে আকাশ দেখার জায়গা খুঁজছি। চলে আসলাম লঞ্চের ছাদে। এখানে ইঞ্জিন থেকে ফানেলের মাধ্যমে ধোঁয়া বের করে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের লঞ্চ। আচ্ছা, লঞ্চের একটা ভালো বিষয় হচ্ছে এখানে খুব সুন্দর নামাজের স্থান থাকে এবং সুন্দরভাবে এটাকে হচ্ছে গিয়ে আলাদা করেও দেওয়া হয়েছে মূল ছাদ থেকে। আমরা আরেকটু দিকে যদি দেখি, এখানে সুন্দর অজুখানারও ব্যবস্থা রয়েছে। এবং যদি আরও ইন ডিটেল দেখতে চাই, আমরা মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছি এখন। কুল কিনারা নাই নদীর, এই অবস্থা। ক্লান্ত বিকেলে আমরা নদী উপভোগ করছি। একটু ঘুম ঘুম লাগছে, আরাম লাগছে। বুক ভরে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পেরে মনটা ভরে উঠেছে। নদীর চারপাশে অনেক মাছ ধরার নৌকা, ট্রলার। জেলেরা মাছ ধরছে, কিন্তু মাছ কি পাচ্ছে না পাচ্ছে না সেটা আমরা দূর থেকে খুব একটা বুঝতে পারছি না। আশেপাশে অনেক জাহাজ, ট্রলার, নৌকা ছুটে চলছে। আমরাও ছুটছি আমাদের গন্তব্য পানে। ओ खामोशिया आवाज है, तुम सुनने तो आओ कभी। खामोशिया एहसास है, तुम सुनने तो आओ कभी। बेकरार है बात करने को, कह दे तो इनको जरा। खामोशिया तेरी मेरी खामोशिया, खामोशिया लिपटी हुई खामोशिया। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য ডুবুডুবু করছে। সন্ধ্যার পর আমরা চলে আসলাম সদরঘাটে। সদরঘাট সবসময় আমার কাছে এক অদ্ভুত ফ্যান্টাসির জায়গা। ভালো মন্দ দুই ধরনের মানুষ আপনারা এখানে পাবেন। আমরা তুলনামূলক অনেকটা আগেই ঢাকায় পৌঁছে যাবার কারণে চিন্তা করলাম বাংলাদেশের সবচেয়ে সেরা বরিশালের লঞ্চগুলো একটু ঘুরে দেখব। রাতের বেলা পুরো সদরঘাটটাকে একটু উপভোগ করব। আপনাদের আমাদের আজকের ভ্রমণের খরচের হিসাবটা সরাসরি একটু দিয়ে দেই। সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত আমাদের যাওয়া আসা মোট লঞ্চের ভাড়া ছিল 190 যোগ 190, অর্থাৎ 380 টাকা। সদরঘাট এবং চাঁদপুরের ঘাটে প্রবেশ ফি 10 টাকা যোগ 10 টাকা, মানে 20 টাকা। দুপুরে ইলিশ, বেগুন ভাজি, ভাত, ডাল খাবার, মোট খরচ জনপ্রতি 210 টাকা। 1 মিনিটের 1 কাপ আইসক্রিমের দাম 50 টাকা। অটো ভাড়া, চা নাস্তা সহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় 90 টাকা, অর্থাৎ মোট খরচ 750 টাকা। মানে 750 টাকায় ডে ট্যুর কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আজকে আমার ভ্রমণ সঙ্গী ছিল আমার সাবেক কর্মস্থল তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কর্মচারী শান্ত, রফিক এবং রনি। দীর্ঘ 4 বছরের বেশি সময় এই মেডিকেল কলেজে আমি শিক্ষকতা করেছি। তাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমার সাথে একটা ভ্রমণ করার। আমি সেখান থেকে অবসর গ্রহণের পরে তাদের নিয়ে একদিনের এই ট্যুরে বের হই। আমিও তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমার সাথে এই ভ্রমণ এসেছেন, আমার সাথে ঘুরেছেন। তাদের জন্য অনেক শুভকামনা। আজকে এই ঘুরি ফিরি খাইদাইয়ের আমাদের 750 টাকায় একদিনে বাংলাদেশের নদী ভ্রমণ আপনাদের কেমন লাগলো? ভালো মন্দ সব কিছু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের যে কোনো সাজেশন আমাদের জন্য অনেক বড় পাথেয় হয়ে কাজ করে, আমাদেরকে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে সহায়তা করে। আমরা চাই আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিন এবং আমাদের কাজ যদি ভালো লাগে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে উৎসাহ দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশকে দেখুন,
বাংলাদেশকে জানুন। আসসালামু আলাইকুম। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন and hit the bell icon.